হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম স্টাডি। এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি মগধ রাজ্যের উত্থান সম্পর্কে। মোট 4টি ভিডিওতে আমরা মগধ রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব হর্যঙ্ক বংশ সম্পর্কে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব মগধের উত্থান ও হর্যঙ্ক বংশ সম্পর্কে। দেখো, মগধ প্রাচীন ভারতে ষোড়শ মহাজনপদগুলির মধ্যে অন্যতম। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে মগধ বেশ শক্তিশালী হয়ে ওঠে। এই রাজ্যে বর্তমানে বিহারের পাটনা, গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত। মগধের উত্থান। ইতিহাসের চক্রপথেই রাজবংশ বা রাজ্যের উত্থান পতন হয়ে থাকে। ভারতের ইতিহাসে মগধ রাজ্যের একটা নিজস্ব স্বতন্ত্রতা আছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত বিশ্বের বৃহত্তম মহাকাব্য ভারতেও মগধ রাজ্যের উল্লেখ আছে। মহাভারতের যুগে জরাসন্ধ ও বৃহদ্রথ ছিলেন মগধের উল্লেখযোগ্য পরাক্রান্ত রাজা। ষোড়শ মহাজনপদের যুগেও মগধ ছিল ভারতবর্ষের অন্যতম প্রধান শক্তিশালী ও ধনশালী রাজ্য। একটা রাজ্যের উন্নতি নির্ভর করে সেই রাজ্যের অর্থনীতি ও সুরক্ষা ব্যবস্থার উপর। মগধে লৌহ খনি থাকায় উন্নত মানের অস্ত্রশস্ত্র ও কৃষি কার্যের জন্য প্রয়োজনীয় যন্ত্র সুলভে পাওয়া যেত। গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে নিকটে মগধের অবস্থান হওয়ায় শস্য শ্যামল ভূমির কোনো অভাব ছিল না। ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে এখানে আবহাওয়া ও জলবায়ুর কৃষি সহায়ক মনোরম হওয়ায় একদিকে যেমন ফসলের উৎপাদনে প্রাচুর্য ছিল, তেমনি এই রাজ্যের নাগরিকগণ কর্মঠ ছিলেন। কৃষিকার্যে যন্ত্র থাকায় চাষবাস ভালো হতো এবং ওই ফসল রপ্তানি করে প্রচুর অর্থের সমাগম হতো। এই ব্যাপারগুলি থেকে স্পষ্ট যে একটা সমৃদ্ধশালী নগরের যা যা গুণ থাকা দরকার মগধের সব কিছু ছিল। শুধু একজন সুযোগ্য নেতার প্রয়োজন ছিল। এই সময় মগধের ভাগ্যাকাশে বিম্বিসারের আবির্ভাব ভারতবর্ষের সাম্রাজ্যবাদের ইতিহাসে এক নতুন দিগন্ত রচনা করে। পরপর 4টি শক্তিশালী রাজবংশের ধারাবাহিক রাজত্ব ও সুযোগ্য নেতৃত্ব মগধের উত্থানকে ত্বরান্বিত করেছিল। সেই 4টি রাজবংশ হল হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ ও মৌর্য বংশ। আজকে আমরা আলোচনা করব হর্যঙ্ক বংশ সম্পর্কে। 566 খ্রিস্টপূর্বাব্দ মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বিম্বিসারের পিতামহ, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হর্যঙ্ক বংশীয় রাজা বিম্বিসার। ভারতীয় ইতিহাসে এই রাজবংশ পিতৃহত্যা রাজবংশ নামে পরিচিত, কারণ এই বংশীয় রাজাদের প্রায় সকলেই পিতৃহত্যার মাধ্যমে সিংহাসন আরোহণ করেছিলেন। এই রাজবংশের মূলত 3জন শক্তিশালী রাজা ছিলেন। 1 নম্বর বিম্বিসার, 2 নম্বর অজাতশত্রু, 3 নম্বর উদয়ন। প্রথমে আমরা আলোচনা করব বিম্বিসার সম্পর্কে। তিনি দক্ষিণ বিহারের পাটনা ও গয়া জেলা নিয়ে মগধ সাম্রাজ্যের ভিত্তি প্রশস্ত স্থাপন করেন। তিনি কৌশল রাজ প্রসেনজিতের ভগিনী কৌশল দেবীকে বিবাহ করে যৌতুক হিসেবে কাশী লাভ করেন। অপরূপা কৌশল দেবী বিম্বিসারের প্রধান রাজমহিষী ছিলেন। কাশী থেকে বার্ষিক 1 লক্ষ টাকা রাজস্ব পেতেন। বৈশালীর লিচ্ছবি প্রধান চেতকের কন্যা চেল্লনাকে বিবাহের মাধ্যমে উত্তর বিহারে মগধের প্রাধান্য বিস্তারের পথ প্রশস্ত করেন। চেল্লনার গর্ভজাত সন্তান অজাতশত্রু পরবর্তীকালে রাজা হন। তার তৃতীয় পত্নী ছিলেন বিদেহ রাজকন্যা বাসবী। চতুর্থ স্ত্রী ছিলেন পাঞ্জাবের মদ্র রাজকন্যা খেমা। তিনি শাসক হিসেবেও দক্ষতার পরিচয় দিলেও অনাড়ম্বর জীবনযাপনে বিশ্বস্ত ছিলেন। গিরিব্রজে রাজধানী স্থাপন করে তার নাম দেন রাজগৃহ, বর্তমানে রাজগীর। তার রাজধানী 5টি পাহাড় দ্বারা আবৃত ছিল এবং প্রবেশদ্বারগুলি পাথর দ্বারা বন্ধ থাকত। তার রাজবৈদ্যের নাম ছিল জীবক। অবন্তীরাজ চন্দ্র প্রদত্তের চিকিৎসার জন্য তিনি জীবককে অবন্তীনগরে প্রেরণ করেছিলেন। তার আমলে এশিয়ার আলো গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তিনি বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করার পর জীবককে বুদ্ধের চিকিৎসক হিসেবে নিয়োগ করেন। অঙ্গরাজ
ব্রহ্মদত্তকে পরাজিত করে রাজ্য বিস্তারের সূচনা করেন তিনি। তার আমলে কার্যপণ, রূপা ও তামা নির্মিত মুদ্রার প্রচলন ছিল। জৈন সাহিত্যে তাকে শ্রেণিক বলা হতো। তিনি রাজপুরোহিতের নিকট জানতে পারেন যে প্রিয় পুত্র অজাতশত্রু তার দুরবস্থার কারণ হবে। তবুও কোনো সমাধান না করে সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন। 493 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর আদেশে তাকে বন্দী করা হয়। তাকে বন্দিশালাতে ঠিকমতো খেতে দেওয়া হতো না। তার মৃত্যু ত্বরান্বিত করার জন্য হাতে পায়ে ক্ষতের সৃষ্টি করা হতো। এতে তার শরীরের দ্রুত অবনতি ঘটতে থাকে। রাজার এই কষ্ট কৌশলদেবীর হৃদয় বিদীর্ণ করে দিচ্ছিল। তাই কৌশলদেবী অজাতশত্রুর নজর এড়িয়ে কারাগারে বিম্বিসারকে খাওয়াতে যেতেন। বিম্বিসারের শারীরিক উন্নতি দেখে অজাতশত্রুর সন্দেহ হয়। পরে ঘটনা জানতে পেরে কৌশলদেবীর বন্দিশালা যাওয়া নিষিদ্ধ করেন। জৈন গ্রন্থে উল্লিখিত বিবরণ অনুযায়ী কৌশলদেবী এক একান্ত সাক্ষাৎকারে অজাতশত্রুকে পিতার মুক্তিদানের জন্য প্রার্থনা করেন এবং বুঝিয়ে বলেন। অজাতশত্রু নিজ হাতে পিতার শৃঙ্খল কেটে দেওয়ার জন্য 492 খ্রিস্টপূর্বাব্দে কুঠার হাতে বন্দিশালায় থেকে অগ্রসর হন। কুঠারধারী অজাতশত্রুকে দেখে বিম্বিসার মনে করেন তার প্রাণপ্রিয় পুত্র তাকে হত্যা করতে আসছে। পুত্রের প্রাণ দেবার থেকে আত্মহত্যা শ্রেয় মনে করে নিজের কাছে লুকিয়ে রাখা বিষ পান করেন এবং অজাতশত্রুর কোলে মাথা রেখে মারা যান। স্বামীর মৃত্যুর খবরে মোহমানা কৌশলদেবীও ভগ্ন হৃদয়ে প্রাণত্যাগ করেন। অজাতশত্রুকে পিতৃ হত্যার কুপরামর্শ দান করেন বুদ্ধের বৈমাত্রেয় ভাই দেবদত্ত। দেবদত্ত গৌতম বুদ্ধকে অত্যন্ত ঘৃণা করতেন। স্বামী শোকে ভগ্নী কৌশলদেবী প্রাণত্যাগ করায় কৌশলরাজ প্রসেনজিৎ অজাতশত্রুর উপর ক্রুদ্ধ হন, যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু বহুকাল যুদ্ধের পরও ফলাফল অমীমাংসিত থাকে। উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কৌশলরাজ প্রসেনজিৎ নিজ কন্যা ভাজিরাকে অজাতশত্রুর সঙ্গে বিবাহ দেন। গণরাজ্য বৃজ্জিকে নিজের অধীনে আনার জন্য প্রধানমন্ত্রী ভস্মাকারকে বৃজ্জি রাজ্যে পাঠিয়ে ওই রাজ্যের আভ্যন্তরীণ সংহতি নষ্ট করে দেন এবং মগধ রাজ্য ভুক্ত করেন। কাশী রাজ্যও তার অধীনে আসে। তিনি গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নগরীর নির্মাণ কার্য শুরু করেন। তার আমলে 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন। তার পৃষ্ঠপোষকতায় 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের সপ্তপর্ণী গুহায় মহাকশ্যপের সভাপতিত্বে প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন হয়। এখানে 500 জন বৌদ্ধ ভিক্ষু আমন্ত্রিত ছিলেন। এই সময় প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক বা 3 পেটিকা রচিত হয়। পেটিকা শব্দের অর্থ ঝুড়ি। ত্রিপিটকের খণ্ড 3টির নাম সূত্রপিটক, বিনয়পিটক, অভিধম্মপিটক। বুদ্ধবাণী সংকলন গ্রন্থ সূত্রপিটক রচনা করেন বুদ্ধের শিষ্য উপালি। বৌদ্ধমঠের নিয়ম কানুনের সংকলন গ্রন্থ বিনয় পিটক রচনা করেন বুদ্ধ শিষ্য আনন্দ। অভিধম্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বের বিশ্লেষণ সংকলিত আছে। রাজগৃহে এক বিশাল বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন। লিচ্ছবি আক্রমণ থেকে মগধকে রক্ষা করার জন্য রাজগৃহের চারিদিকে দুর্গ নির্মাণ করেন। দীর্ঘ 16 বছর যুদ্ধের পর বৈশালী জয় করেন। এই যুদ্ধে 2টি নতুন অস্ত্র মহাশিলাকণ্টক ও রথ মুসল ব্যবহার করেন। মহাশিলাকণ্টক পাথর ছুঁড়ে বিপক্ষ বাহিনীকে পর্যুদস্ত করত। যুদ্ধে রথের চাকায় ধারালো বিশালাকার ব্লেড লাগিয়ে রথ মুসল বানানো হতো। যুদ্ধক্ষেত্রে রথ মুসল সবচেয়ে বেশি ঘাতক ছিল। কৌশল রাজ্য মগধ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। কুনিক উপাধি ধারণ করেছিলেন অজাতশত্রু। অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত চম্পা বন্দর দিয়ে মগধে ব্যবসা বাণিজ্য চলত। পুত্র উদয়ী তাকে হত্যা করে সিংহাসন দখল করেন। এরপরে উদয়ী বা উদয়ীন সম্পর্কে জেনে নেব। পাটলিপুত্র নগরের নির্মাণ কার্য সমাপ্ত করে সেখানে রাজধানী স্থানান্তরিত করেন। পাটলিপুত্র চতুর্দিকে জলবেষ্টিত হওয়ায় একে ওয়াটার ফোর্ট বা জলদুর্গ বলা হতো।
তিনি জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। সভাকবি ভাস স্বপ্নবাস দত্তা ও প্রতিমা নামক গ্রন্থ আবিষ্কার করেন। তারপরে যথাক্রমে অনিরুদ্ধ, মুন্ড ও নাগদশক মগধের সিংহাসনে বসেন। হর্যঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে হত্যা করে প্রধান আমত্ত শিশুনাগ 430 খ্রিস্টপূর্বাব্দে মগধে নতুন রাজবংশের সূচনা করেন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব শৈশনাগ বংশ ও নন্দ বংশ সম্পর্কে। এই বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে।